ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 8 2024 সেকেন্ড ইউনিট টেস্টের রায় ও মার্টিন ইতিহাস প্রশ্নবিচিত্রার 4 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1 কুলি কাহিনী নিবন্ধ প্রকাশিত হতো, এটি হবে অপশান ডি সঞ্জীবনী পত্রিকায়। 2-এর দাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়, এটি হবে অপশান বি 1813 খ্রিস্টাব্দে। 3-এর দাগে ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল, এটি হবে অপশান এ রিষড়ায়। 4-এর দাগে নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন, এটি হবে অপশান সি রেভারেন্ড জেমস লং। 5-এর দাগে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, এটি হবে অপশান ডি রামমোহন রায়। 2-এর দাগের 1 মহল কথাটির অর্থ কী, এটি হবে কয়েকটি গ্রামের সমষ্টি। 2 ফরাজি আন্দোলন কে গড়ে তুলেছিলেন, এটি হবে হাজী শরীয়তুল্লাহ। 3-এর দাগে মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়, এর উত্তরটি হলো বীরেশলিঙ্গম পান্তুলুর নেতৃত্বে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়। 4-এর দাগে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন, এর উত্তরটি হলো সত্যশোধক সমাজ জ্যোতিরাও ফুলে প্রতিষ্ঠা করেন। 5-এর দাগে সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়, এর উত্তরটি হলো সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দে নিষিদ্ধ হয়। 3-এর 1-এর প্রশ্নটি হলো সূর্যাস্ত আইন কী, উত্তরটি হলো সূর্যাস্ত আইন হলো চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 3-এর দাগের 2-এর প্রশ্নটি হলো অবশিল্পায়ন বলতে কী বোঝো, উত্তরটি হলো অবশিল্পায়ন বলতে বোঝায় দেশীয় শিল্পের অবক্ষয়কে। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটতে থাকে। এর কারণগুলি হলো 1 নম্বর হলো 1813 খ্রিস্টাব্দের অবাধ বাণিজ্য নীতি, 2 নম্বর হলো অসম শুল্ক নীতি। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 3-এর দাগের 3-এর প্রশ্নটি হলো কংগ্রেসের আদি পর্বের অধিবেশনগুলিকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশা বলা হতো কেন, উত্তরটি হলো কংগ্রেসের আদি পর্বে উচ্চবর্গীয় প্রতিনিধিরা 3 দিনের অধিবেশনগুলিতে নানা রকম বক্তব্য ও প্রস্তাব পেশ করতেন, কিন্তু সারা বছর ধরে এই সব গৃহীত প্রস্তাবগুলি নিয়ে জাতীয় স্তরে আন্দোলন সংগঠিত করার মতো কোনো উদ্যোগ দেখা যেত না। কংগ্রেসের অধিকাংশ নেতৃবৃন্দই নিজেদের ব্যক্তিগত পেশা নিয়ে ব্যস্ত থাকতেন। কংগ্রেসের কাজ কেবলমাত্র 3 দিনের বার্ষিক অধিবেশন কেন্দ্রিক হওয়ায় অনেকে ব্যঙ্গ করে বলতেন 3 দিনের তামাশা। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4-এর দাগের 1-এর প্রশ্নটি হলো রায়তোয়ারি বন্দোবস্তের দ্বারা কৃষকদের উন্নতি হয়নি কেন, উত্তর 1 নম্বর এই ব্যবস্থায় কৃষক জমির মালিকানা পেত না, কৃষক ছিল কোম্পানির ভাড়াটে চাষি মাত্র। 2 নম্বর এই ব্যবস্থায় রাজস্বের হার ছিল খুব বেশি, সরকারি রাজস্ব কর্মীরা অত্যাচার করত। 3 নম্বর এই ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও খাজনার হারে রদবদল করা হতো না। ঔপনিবেশিক শাসনাধীন ভারতে শোষণমূলক রাজস্ব ব্যবস্থার অন্যতম ছিল রায়তোয়ারি বন্দোবস্ত। কৃষকের স্বার্থ নয়, সরকারের লাভ ছিল এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4-এর দাগের 2-এর প্রশ্নটি হলো ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসেবে বর্ণনা করা হতো কেন, উত্তরটি হলো ভারত ছিল ব্রিটেনের উপনিবেশগুলির মধ্যে অন্যতম প্রধান উপনিবেশ। উপনিবেশ হিসেবে ভারতীয় অর্থনীতির অভিমুখ ছিল ব্রিটেনের স্বার্থে পরিচালিত, তাই ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারতকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করা হতো। এটি পয়েন্ট আকারে দেওয়া আছে, এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4-এর দাগের 3-এর প্রশ্নটি হলো তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেন, উত্তরটি হলো তিতুমির স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। এজন্য তিনি 1 নম্বর অত্যাচারিত কৃষকদের সংগঠিত করেন, 2 নম্বর বারাসাত অঞ্চলের নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা বানিয়ে নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন, 3 নম্বর তার ভাগিনে গোলাম মাসুমকে প্রধান সেনাপতি ও অনুগামী মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 1-এর প্রশ্নটি হলো ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব কেমন ছিল, উত্তরটি হলো 19 শতকে ইংরেজ শাসিত ভারতে মূলত 3 ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু ছিল। 1 নম্বর হলো পূর্ব ভারত বা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত, 2 নম্বর উত্তর ও পশ্চিম ভারতে মহলওয়ারি বন্দোবস্ত এবং 3 নম্বর
দক্ষিণ ভারতে রায়তোয়ারি বন্দোবস্ত। 19 শতকের ভারতে গ্রামীণ অর্থনীতির উপর ভূমি রাজস্ব নীতির প্রভাব ছিল সুদূর প্রসারী। প্রভাব 1 নম্বর, ঐতিহ্যগত অর্থনৈতিক সম্পর্কের অবসান। ভারতে নতুন ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির ফলে ভারতের চিরাচরিত ও ঐতিহ্যগত অর্থনৈতিক সম্পর্কের অবসান ঘটে। 2 নম্বর, কৃষকদের দুর্দশা বৃদ্ধি। ইংরেজ আমলে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল সবচেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায় করা। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদার ইচ্ছামতো রাজস্ব আদায় করতেন। রায়তোয়ারি বন্দোবস্তে রাজস্বের হার ছিল 45% থেকে 55%। 3 নম্বর, মহাজনদের প্রভাব বৃদ্ধি। নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় ইংরেজ সরকার উৎপাদিত ফসলের পরিবর্তে নগদ অর্থে রাজস্ব আদায়ের নিয়ম চালু করে। এই অবস্থায় কৃষকদের ঋণ দেওয়ার জন্য মহাজন শ্রেণীর উদ্ভব হয় এবং তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। 4 নম্বর, মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। সরকার ও কৃষকের মাঝে অনেক মধ্যস্বত্বভোগী বা উপস্বত্বভোগী শ্রেণীর সৃষ্টি হয়েছিল। এরাই ছিল ধনী পাশ্চাত্য ভাবধারায় দীক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 2-এর প্রশ্নটি হলো, সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল? উত্তরটি হলো, ঊনবিংশ শতকে ভারতের কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যে প্রগতিশীল উদারপন্থী মনীষীগণ আন্দোলন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন। 1 নম্বর, বিধবা বিবাহ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীর অকাল বৈধব্য জীবনের দুঃখ দুর্দশা দেখে বিচলিত হয়ে বিধবা বিবাহ প্রথা প্রবর্তনের জন্য সংগ্রাম করেছিলেন। 2 নম্বর, বহুবিবাহ। বিদ্যাসাগর বহুবিবাহের মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন করেন। তিনি পুস্তিকা প্রকাশ করে জনসাধারণকে বোঝাতে চেষ্টা করেন যে বহুবিবাহের পেছনে শাস্ত্রের কোনো স্বীকৃতি নেই। 3 নম্বর, বাল্যবিবাহ। বাল্যবিবাহের বিরুদ্ধেও বিদ্যাসাগর আন্দোলন করেছিলেন। তার আন্দোলনের ফলে সরকার 1860 খ্রিস্টাব্দে বিবাহের জন্য কন্যার সর্বনিম্ন বয়স 10 বছর নির্ধারণ করে। শিক্ষা সংস্কার। সংস্কৃত কলেজে শিক্ষকতা করার সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা সংস্কারের বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। সংস্কারসমূহ: 1 নম্বর, তিনি সংস্কৃত কলেজে ব্রাহ্মণ ও বৈদ্য পরিবারের ছাত্রদের সাথে কায়স্থ পরিবারের ছাত্রদের পড়বার সুযোগ করে দেন। 2 নম্বর, তিনি সংস্কৃত শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষাচর্চার উপরেও জোর দেন। 3 নম্বর, তিনি ইংরেজি ভাষায় লেখা আধুনিক গণিতের চর্চা সংস্কৃত কলেজে শুরু করেন। 4 নম্বর, সেই সময়ে বাংলা ভাষায় শিশু পাঠ্য বই ছিল না, এজন্য তিনি বর্ণপরিচয় ও বোধোদয় রচনা করেন। 5 নম্বর, তিনি প্রচলিত পয়ার ছন্দ থেকে বাংলা ভাষাকে আরও বলিষ্ঠ করেন। বিদ্যাসাগর শিক্ষা সংস্কারের ক্ষেত্রে রামমোহন রায়ের সার্থক উত্তরসূরি ছিলেন। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে।